রেজিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ সময় লাগবে 15 দিন প্রভিশনালের জন্য, আর পার্মানেন্টের জন্য সময় লাগে 3 থেকে 4 মাস কম পক্ষে বলা আছে, আরও বেশিও চলে যেতে পারে কমপ্লেন যদি চলে আসে। যে সকল সংগঠনের কোনো অডিট নেই, মানে শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে রেজিস্ট্রেশন, তাদের ক্ষেত্রে প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারলেন তো? প্রভিশনাল কার ক্ষেত্রে? তাদের ক্ষেত্রে প্রভিশনাল রেজিস্ট্রেশন করা হয় যাদের সংগঠনের বয়স একেবারে কম, মার্চ মাসের আগে রেজিস্ট্রেশন। ধরুন ওনার ড্রিম লাইফ তো ওনার সংস্থা প্রভিশনাল কেন করা হয়েছে? কারণ ওনার হচ্ছে নতুন রেজিস্ট্রেশন, ওনার 2025-এর ফাইন্যান্সিয়াল ইয়ার মানে মার্চের আগে রেজিস্ট্রেশন, কোনো অডিটে নেই, কিছু নেই। এই জন্য ওনার প্রভিশনাল করা হয়েছে, পরে পার্মানেন্টের জন্য অ্যাপ্লাই করা হলো অডিটের পরে। ক্লিয়ার করতে পারছি? যাদের অলরেডি 3 বছর 5 বছর 7 বছর 10 বছর পুরাতন সংস্থা, কোনোদিনই প্রভিশনাল অ্যাপ্লাই করা আইন নেই, ওদের সরাসরি হচ্ছে পার্মানেন্ট অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করতে হবে। প্রভিশনাল কি হয়? ওটিপি পাঠিয়ে করে দেয়, ভুলভাল করে করে উনি ভুলভাল যায় ফর্ম ফিল আপ করে সার্টিফিকেট চলে আসে। এই জন্য যারা কম জানতার লোক, মানে কিছু কাজ কিছু বুঝেই না, তারা কিছু পয়সা রোজগারের জন্য এসব করছে, মার্কেটে এটা ফ্রড হচ্ছে, এগুলো ঠিক নয়। এটা আমার কথা নয়, 2022 সালের নোটিশ আছে গভর্নমেন্টের প্রভিশনাল কাজ জন্য পার্মানেন্ট কাজ। অনেকে ভুল যাচ্ছে কি আগে প্রভিশনাল নেবেন তারপর পার্মানেন্ট নেবেন, এটা ভুল কথা, একেবারে কথা ঠিক নয়। প্রথম থেকেই পার্মানেন্ট পাবেন যদি আপনার এনজিওর বয়সটা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কমসে কম ক্রস করে গেছে, মানে অ্যাকাউন্ট আছে এবং আপনার অডিট ফাইল সব আছে। মানে 2 বছর হলেই হোক, 1 বছর একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যদি চলে যায়, অডিট থাকে এবং আপনার যদি ইয়ে হয় ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তারা নট প্রভিশনাল, ডাইরেক্ট পার্মানেন্টে রেজিস্ট্রেশন হয়। তার জন্য এলএবি করবেন না, এলএবি সার্টিফিকেট দেবেন এডিতে। হ্যাঁ, এডিতে সার্টিফিকেটটা পাবেন, সার্টিফিকেটটা পাবেন এডিতে, করবেন না এলএবি। আর প্রভিশনালটা কাদের? যাদের ছোট মানে অল্প দিনের সংস্থা, অডিটর কিছু না, ফাইন্যান্সিয়াল এরিয়া আয়, তাদের ক্ষেত্রে হচ্ছে এসিতে প্রভিশনাল হয়। সেটাই আমি যেটা লিখেছি। যে সকল সংগঠনের কোনো অডিট নেই, মানে শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে রেজিস্ট্রেশন হয়েছে, তাদের ক্ষেত্রে প্রভিশনাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করা হয়। সার্ভিসিং চার্জ অন্যান্য খরচ এটা আমাদের কন্ডিশন চালু, আমরা পয়সা নিতে পারি। কমিটির ডিটেলস মানে প্রত্যেকের নাম, ঠিকানা, পদের নাম, আধার নাম্বার, প্যান নাম্বার, ইমেল আইডি বোঝায়। ওই যে উপরে লেখা আছে না ম্যানেজিং কমিটি ট্রাস্টি কমিটি ডিটেলস, তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ডিটেলস মানে কি? ডিটেলস মানে প্রত্যেকের নাম, ঠিকানা, পদের নাম, কোন পোস্টে আছে, আধার নাম্বার, প্যান নাম্বার, ইমেল আইডি, এটা বোঝায়। বুঝতে পারলেন? তাহলে এই ইমেজের মধ্যে অনেক কিছু লেখা আছে, বুঝতে পারলেই হবে কি লেখা আছে। এই হচ্ছে বিষয়, সেটা মিসভাবে ওটা করা হচ্ছে, ঠিক নয় যা হচ্ছে অনেক। এটা কাটো পরের একটা ইমেজ দাও তো, ইমেজগুলো গুরুত্বপূর্ণ একটু বুঝিয়ে। ওই যে 12 ভ্যালিডিটি, তারপরটা জানো ওটার নম্বরটা, আর ওর উপরে কত বললাম তো। আচ্ছা ওইটা কি মুশকিল, 3 নম্বর, আর 3 নম্বরটা, 2 নম্বরটা খুললে তাহলে কত বললাম তো, এটা দেখাও বলে তো আমি এটা বুঝেছি। এরকম অনেক আছে আমার এই ধরনের ইমেজ। রাইট ক্লিক করে করবে, সব আপনি খুলছো না, রাইট ক্লিক করে করবে, তাহলে কি সাইটেও দেখা যায়, সব দেখা যায়। রাইট ক্লিক করে ওপেনিং করবে। দেখো 12 এইচটিজি সার্টিফিকেট 10 এসি সম্পর্কিত, ঠিক আছে? 10 এসি মানে আমার কাছে শুনে বলছি, হ্যাঁ 10 এসি মানে দেখুন এই সার্টিফিকেট প্রভিশনাল ভাবে ইস্যু করা হয়েছে। প্রথম পাতা শুরুতে দেখুন মানে কি, প্রথম পাতা আপনাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে প্রভিশনাল সার্টিফিকেট, তার প্রথম পাতায় দেখুন কি লেখা আছে। এটাই বলা হচ্ছে, যা লেখা আছে পড়ে দেখে নেন। যে সকল সংগঠন কোনো না কোনো আর্থিক লেনদেন করেছে, অর্থাৎ পেমেন্ট রিসিভ করেছে, সামাজিক খাতে কিছু খরচ করেছে, তাদের ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ 6 মাস, 3 বছর নয়, নট 3 ইয়ার্স। 3 ইয়ার্স কথাটা একেবারে ভুল। 3 ইয়ার্স হচ্ছে যারা কোনো কাজ করেনি, রেজিস্ট্রেশন করে না অডিট করেছে, না অ্যাকাউন্টে কোনো টাকা নিচ্ছে, না কোনো রিসিভ করেছে, না কোনো কাজই করেছে, মানে নন কমেনশনাল অ্যাক্টিভিটি রোলে যারা আছে। একটা হচ্ছে কমেনশনাল অ্যাক্টিভিটি রোল, আর একটা নন কমেনশনাল অ্যাক্টিভিটি রোল। কমেনশনাল অ্যাক্টিভিটি রোলস মানে এইটা বোঝায় যারা কিছু টাকা নিয়েছে, সামাজিক খাতে কিছু খরচা করেছে, তাদের ক্ষেত্রে 6 মাস। এবং এই কথাটা লেখা আছে একেবারে সার্টিফিকেটের শেষ পাতা লেখা আছে, মানে 2 পাতা সার্টিফিকেট হলে দ্বিতীয় পাতায় ভাষাটা লেখা আছে। আর যে সকল সংগঠনের কোনো আর্থিক লেনদেন হয়নি, সামাজিক কাজ করছেন না, তারা এক্সপায়ার ডেটের 6 মাস আগে তাকে রিভ্যালিডের জন্য রিজলভ করবেন, ঠিক আছে? 3 বছর কাজের জন্য যারা অলরেডি কোনো কিছু কাজই করেনি, রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছে, কোনো টাকাও রিসিভ করেনি, কোনো সামাজিক কাজ করে চুপচাপ আছে, তাদের ক্ষেত্রে এক্সপায়ারি যা ডেট আছে তার 6 মাস আগে আপনাকে
পারমানেন্টের জন্য বা 10 এবিতে অ্যাপ্লাই করাতে হবে। তার জন্য হচ্ছে 10 এসি ফরম্যাটে পাওয়া 12 এইচজি সার্টিফিকেট বেশিরভাগ বড় কর্পোরেট অনুদান বা ডোনেশন দিচ্ছে না। তার মানে কি আপনি যখন 10 এসিতে করছেন বা প্রভিশন করছেন মানে নন ভেরিফাইড সার্টিফিকেট বলা হয় ইন্টারন্যাশনাল ভেরিফিকেশন হয় আপনার ডিল কি আছে না আছে দেখবে তো কিছুই তো আপনি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ দেখেন এই কারণে বড় বড় কর্পোরেট 10 এসিতে কোনো ডোনেশন দিচ্ছে না, তারা 10 এসি নয় দিতে হবে 10 এসি ফর 10 এসি সার্টিফিকেট, এটা দরকার। এবং সেটা আপনি কিছু না এসিএল ফাউন্ডেশনের ওয়েবসাইটে লেখাই আছে ক্লিয়ার আছে যে 10 এসি নট 10 এসি 10 এসি, ঠিক আছে। এই সুতরাং প্রত্যেক প্রতিষ্ঠানের 10 এবি ফরম্যাটে 12 এইচজি রিভ্যালিডের জন্য অ্যাপ্লাই করে 10 এডি ফরম্যাটে ভেরিফাইড সার্টিফিকেট ইস্যু করা হবে। তার অর্থ হচ্ছে এটাই যে তার মানে 10 এসি নয়, আপনি 10 এবিতে অ্যাপ্লাই করে 10 এডিতে আপনি সার্টিফিকেটটা নেন। আর প্রভিশনাল সার্টিফিকেটটা 10 এসিতেই অ্যাপ্লাই হয়, 10 এসিতেই সার্টিফিকেট আসে। ক্লিয়ার করে গেছে না? এইটা হচ্ছে একটা এরপরে খোলা খোলা আছে এরপর যাও রাইট ক্লিক ওপেন এটা এইটা আলাদা জিনিস, যদিও যেহেতু খুলে নিয়েছে একটু হালকা করে বলে দিই। এটা একটু আলাদা জিনিস কি বলে দিই সেটা বলা হচ্ছে যে কোনো কোম্পানি, তারপরে সেকশন 8 আছে, যে কোনো কোম্পানি যদি খুলে সেকশন 8 হতে পারে, প্রাইভেট লিমিটেড হতে পারে, কমন জিনিস তো ঠিক আছে, শুধু ফর্মটা আলাদা। বেসিক যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে সব কোম্পানি কিন্তু সমান। যে কোনো কোম্পানি খুলতে গেলে এইগুলো আপনার লাগবে, ডাইরেক্টরদের এটা লাগবে আর কোম্পানির এটা লাগবে, ঠিক আছে। তো ডাইরেক্টরের কি লাগবে, আমি কোম্পানি যেটা লাগবে আমি কিন্তু একটা মিসিং ভুলে গেছি, মানে বলেছি কিন্তু অ্যাড্রেস কিন্তু বলি কিন্তু সেটা তার এখান থেকে ধরা পড়ছে। ডাইরেক্টরে কি, ডাইরেক্টরের নাম, ডাইরেক্টরের অ্যাড্রেস, পিন নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কোম্পানির শেয়ার মানে কত পার্সেন্ট শেয়ার, 100% শেয়ার হয় কোম্পানি, তার মধ্যে কে কত পার্সেন্ট শেয়ার নিয়ে 100% তোলা হবে। ধরুন 3 জন আছে, তাহলে কিভাবে শেয়ার ডিস্ট্রিবিউট হবে, একজন 30% নিল, একজন 30% আর একজন 40%, 100% হয়ে গেল। দুজন আছে হয়তো, একজন বলছে আমার 40 আর একজন বলে আমার 60, তাহলে হলো 100% হয়ে গেল। 100% শেয়ার ডিভাইডেড হবে যতজন ডিরেক্টর আছে, তো সেটা হয়ে গেল। এবারে কোয়ালিফিকেশন, প্রত্যেকের কোয়ালিফিকেশন লাগবে, অকুপেশন লাগবে। এটা হচ্ছে ডাইরেক্টরদের ডিটেলস, ঠিক আছে, এটা ডাইরেক্টরের ডিটেলস লাগবে। অ্যাটাচমেন্ট ডকুমেন্টস পিডিএফ, এটা তো ডাইরেক্টরের ডিটেলস হলো। ডকুমেন্ট কি লাগবে না, আধার কার্ডের বোথ সাইড এদিক ওদিক, প্যান কার্ড লাগবে, লাস্ট 2 মাসের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, পাসপোর্ট কালার ফটো লাগবে। তাহলে ইনফরমেশন এগুলো লাগবে, ডাইরেক্টরের ডকুমেন্ট এটা লাগবে। হয়ে গেল। এবার কোম্পানির কি লাগবে, কোম্পানির নাম ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, যেটা বলছিলাম দুটো কোম্পানির নাম দিতে হবে আপনাকে, যেটা আমার ফার্স্ট চয়েস সেটা সেকেন্ড চয়েস। কোম্পানির রেজিস্টার অফিসের অ্যাড্রেস অ্যাজ পার ইলেকট্রিক বিল, ল্যান্ড রেকর্ড, হ্যাঁ ল্যান্ড রেকর্ড এবং ল্যান্ডলর্ড মানে ঘর মালিক যেখানে আপনি অফিসটা করবেন তার হচ্ছে অফিস অ্যাড্রেস দিতে হবে অ্যাজ পার ইলেকট্রিক বিল। কেন ভাষাটা বলছে, কারণ আপনি ওখানে ভিলেজ বোর্ড পিএস পিন নাম্বার ওগুলো লিখে দিলেন, ইলেকট্রিক বিলে দেখেন সংক্ষেপে লেখা আছে, সংক্ষেপে পিন নাম্বার দিয়ে একটা ইলের নাম দিয়ে ইলেকট্রিক বিল দিয়ে দিন সংক্ষেপে হয়, তাহলে আপনার মিস ম্যাচগুলোকে আটকে দেবে। এই জন্য আপনি অ্যাড্রেসটা যদি ভুলভালও থাকে, ইলেকট্রিক বিলের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনার কোম্পানির অ্যাড্রেস বলে আপনাকে দিতে হবে, তবে এক চান্সে পাস হবে। রেন্ট এগ্রিমেন্ট উইথ বিল্ডিং ওনার, যেখানে আপনি অফিসটা করবেন তার সঙ্গে একটা ঘর মানে মালিকের সঙ্গে একটা ঘর ভাড়া চুক্তি করতে হবে, 100 টাকা স্ট্যাম্পের উপর রেন্ট এগ্রিমেন্ট হবে। আর একটা হচ্ছে এনওসি, ল্যান্ডলর্ড মানে ঘর মালিকের কাছে একটা এনওসি নো অবজেকশন দিতে হবে। নো অবজেকশন কি লেখা থাকবে, নো অবজেকশনটা কিন্তু সাদা কাগজে হয়, আর ঘর ভাড়া চুক্তিটা 100 টাকা স্ট্যাম্পের উপর হবে। এনওসিতে লেখা থাকবে আগে কোম্পানির নাম অ্যাপ্রুভাল হবে, নাম অ্যাপ্রুভাল হওয়ার পরে এনওসিটা লাগে, নাম অ্যাপ্রুভাল হয়ে গেল তখন কোম্পানির নাম ফাইনাল হয়ে গেছে। এবার ফাইনাল সাবমিট করার সময় এনওসিটা লাগে। এনওসিতে কি লেখা থাকবে যে এই কোম্পানির যে এবং অ্যাড্রেসে যেটা প্রস্তাবিত কোম্পানি, সেই কোম্পানি এটাকে রেজিস্টার অফিস হিসাবে আমার এই জায়গাটা এত স্কোয়ার ফুটের জায়গা, এই জায়গা ডিটেলস এটা ওরা ব্যবহার করলে আমার কোনো আপত্তি নেই। এমনকি এই কোম্পানি রিলেটেড যে কোনো ডকুমেন্টেশন, একটা প্যান কার্ড করা, ঠিক আছে, তারপরে ধরুন ইন্ডিয়া রেজিস্ট্রেশন করা, গ্যাস কানেকশন করা, ইলেকট্রিক কানেকশন, জিএসটি বানানো, সবই তো লাগবে। সব কিছু গভর্নমেন্টের যা যা কোম্পানি রিলেটেড যা যা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট লাগে রেজিস্ট্রেশনের জন্য, যদি আমার এই রেড এগ্রিমেন্ট এবং এনওসিটা পাঠায় আমার কোনো আপত্তি নেই। মানে উই হ্যাভ নো এনি, আই হ্যাভ নো এনি অবজেকশন
সব দলিল পাস করে লিখতে হবে, 4-5 লাইনে একটা লেখা এনওসি সাদা কাগজের উপর লিখে ওনার সাইন করে দিতে হবে। তাহলে রেড এগ্রিমেন্ট লাগবে 100 টাকা স্ট্যাম্প করবো, এনওসি সাদা কাগজের উপর এটা লাগে। আর কোম্পানি ফোন নাম্বার ইমেল আইডি, মানে প্রত্যেক ডিরেক্টরের যেমন ফোন নাম্বার ইমেল আইডি লাগবে, যে কোম্পানিটা আপনি বানাতে চাচ্ছেন বা প্রস্তাবিত কোম্পানি তার আলাদা করে একটা ইমেল আইডি একটা ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বার ইমেল আইডি ডিরেক্টরদের হতে পারে, কিন্তু অল্টারনেট ল্যান্ড মোবাইল যেটাই হোক, যাই হতে পারে, যে কোনো একটা ডিরেক্টরের অল্টারনেট ইমেল আইডি অল্টারনেট ফোন নাম্বার ওখানে দিতে হবে। আর সে বলে ওখানে আটকে দিবে, বলবে দেওয়া হয়ে যাবে অন্য জায়গায়। এটা হয়ে গেল। অল ডিরেক্টর ডিএসসি, প্রত্যেকটা ডিরেক্টর ডিএসসি লাগে। কোম্পানির ম্যান অবজেক্টিভ কি দিচ্ছে সেটা লাগে। এই হচ্ছে ডকুমেন্টেশন। যে কোনো কোম্পানি বানালে এই ডকুমেন্টেশন ক্লিয়ার হয়েছে। একটা কোম্পানি বানাতে গেলে সে সেকশনাইজ করুন, প্রাইভেট লিমিটেড করুন, লিমিটেড যাই হোক, মেইন অবজেক্ট মানে কি কাজ করছে, হ্যাঁ কি কাজ করবেন, মেম্বারের নামে যেটা লেখা আছে ওয়াই লেখা থাকে না নিচে দেখাচ্ছিল, সেইটা হচ্ছে আপনাকে দিতে হবে। 5টা ম্যান অবজেক্টিভ। ডিএসসি বলতে কোনটা স্যার? হ্যাঁ ডিএসসি বলতে কোনটা? ডিজিটাল সিগনেচার যেটা, ডিজিটাল সিগনেচার ডকুমেন্ট যেটা হয়, ডিজিটাল সিগনেচার ডোমেন আপনারা আছেন। আমি ওটা পেয়েছি, আমার যেটা হারিয়ে গেছিল। বারবার ফোন করছেন আপনার কাছে, আমি কি বলেছিলাম? না আমার কাছে নেই, আমার যে ব্যানার হয় না, যে গঙ্গাসাগর মেলার ব্যানার, ওর কাছে দিয়েছিলাম, ভুলেই গেছি, 1 বছর হয়েছে। আমি পরশু দিন গেলাম,